আজকের এই আলোচনার পূর্বে আমি আরো দুজন ব্যক্তিকে আজকের দিনে স্মরণ করতে চাই, আরো দুজন জীবন্ত কিংবদন্তি। একজন হচ্ছেন সমসাময়িক জাফরুল্লাহ চৌধুরী, সমসাময়িক ছিলেন, জাফরুল্লাহ চৌধুরীর খুব কাছের বন্ধু ছিলেন। স্যার ফজলে হাসান আবেদের আজকে 88তম জন্মদিন, তাকেও আমরা স্মরণ করি, তিনি প্রয়াত হয়েছেন। জাফরুল্লাহ চৌধুরীর মতো আরো একজন ব্যক্তি ছিলেন, একটা বৃহৎ প্রতিষ্ঠান ব্রাকের মতো প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পরিসরে কিন্তু গড়ে তুলেছেন, এবং ব্রাকের এবং গণস্বাস্থ্যের স্বাধীন বাংলাদেশে এই দুটো, জাফরুল্লাহ চৌধুরী তো একেবারেই পুরো গণমানুষ কেন্দ্রিক সমস্ত চিন্তা ভাবনা কাজকর্ম করেছেন। ফজলে হাসান আবেদও কিন্তু তারা বন্ধু ছিলেন, এবং তার যে চিন্তা ভাবনা, এবং ডক্টর ইউনুস দেখেন তারা তিন বন্ধু স্বাধীন বাংলাদেশের আজকের এই জায়গায় আসার জন্য তিন বন্ধুর মানে অসাধারণ, এটা বলে শেষ করা যাবে না যে অবদান তারা বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, সমাজ, রাজনীতি সামগ্রিক ক্ষেত্রে তাদের যে অবদান রয়েছে। সে ফজলে হাসান আবেদের জন্মদিন, একই সাথে আজকে আরো একজন বিখ্যাত মানুষের মৃত্যুবার্ষিকী। আমরা ভুলে গেছি, আমরা ইতিহাস ভুলে গেছি, আমাদের জাতীয় পুরুষদেরকে আমরা ভুলে গেছি, আমাদের জাতীয় বীরদেরকে আমরা ভুলে গেছি, তাই আমরা স্মরণ করি আজকে এই আমাদের এই অঞ্চলের অন্যতম একজন মহান নেতা শেরেবাংলাকে ফজলুল হকের আজকে মৃত্যুবার্ষিকী। তার মধ্যে একজন মানুষের মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত, রাষ্ট্রীয়ভাবে প্রোগ্রামের আয়োজন করা উচিত, জাফরুল্লাহ চৌধুরীর মতো ব্যক্তিদেরকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে আলোচনা করা উচিত, যে সারা দেশের মানুষের মাঝে তাদের জীবন আদর্শ ছড়িয়ে দেওয়া উচিত। আমরা অনেকের কথা বলেছি, কিন্তু উলফাত ভাই বলেছেন, বাবলু ভাই বলেছেন, আমাদের তরুণ নেতৃবৃন্দ বলেছেন যে জাফরুল্লাহ চৌধুরীর মতো ব্যক্তি, উলফাত ভাই বলেছেন তার 72 বছর বয়সে দেখেন নাই, আমরা এই 32 বছর বয়সে দেখি নাই, আর যে কয়দিন বাঁচি দেখবো কিনা সন্দেহ আছে। কোন উপাধিতে আমরা তাকে ভূষিত করব, ওই কি নামে তাকে ডাকবেন? দেখেন, আমরা জাফরুল্লাহ চৌধুরীর ছেলে বলেছেন যে আপনারা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আহত হলে চিকিৎসার জন্য তিনি গণস্বাস্থ্যের কথা বলেছেন, আপনাদের পাশে দাঁড়িয়েছেন। তিনি শুধু আমাদেরকে ঘিরে না, এই দেশের প্রতিটি অসহায় সুবিধা বঞ্চিত মানুষের কথা তিনি ভেবেছেন, প্রতিটি ভুক্তভোগী পরিবার, সম্প্রদায়, গোত্রের মানুষের পাশে দাঁড়িয়েছেন, যে কারণে তিনি ব্রাহ্মণবাড়িয়া কিংবা চট্টগ্রাম কিংবা সিলেট যে এলাকায় যখন যেখানে সমস্যার কথা শুনেছেন ছুটে গিয়েছেন। আমরা যখন থেকে তার সাথে কাজ করি, আমাদেরকে বিভিন্ন কাজে, যেটা বাবলু ভাই বলছেন, বাবলু ভাইকে সবসময় ফোন দিত, আমাকেও ফোন দিত যে উলফাতকে ডাকো, সাকিকে বলো, এইভাবে আমরা এটা করবো, ওইদিকে যাব। তো আবার মাঝখানে আমার উপরে যে ধরনের একটা হামলা মামলা দেখেছেন, সে সময় জাফরুল্লাহ চৌধুরী মাঝখানে বলতো তুমি রাশেদকে পাঠাও, তুমি আপাতত প্রয়োজনে যাইও না, রাশেদ কিংবা তোমাদের অন্য ছেলেদেরকে পাঠাও, ওরাও যাক, তোমার মতো আরো ওরাও নেতা তৈরি হোক। ঝামেলার কারণে আমি গেলে অনেক জায়গায় ঝামেলা তো, এরকম একটা পরিস্থিতি। কিন্তু আমাদের সমস্ত কার্যক্রমে তিনি ছায়ার মতো ছিলেন। কিন্তু একটা বাস্তব বিষয়, রাশেদ ভাই কিছু বলছিল, তাকে আমি বেশ কয়েকবার বলেছিলাম আমাদের রাজনৈতিক দল গঠনের আগে যে আপনি একটু পরামর্শ দেন, আমরা কিভাবে কি করতে পারি। তিনি বলছিলেন তোমরা সড়ক আন্দোলন করছো না, ছাত্ররা রাস্তায় নামছে না, কোটা আন্দোলন করছো না, কার বুদ্ধিতে করছো? তোমাদের বুদ্ধিতে করছো। তোমরা ইয়ং মানুষ, চিন্তা ভাবনা ফ্রেশ, তোমরা তোমাদের বুদ্ধিতে আগাই যাও, আমার বুদ্ধি তোমাদের নেওয়া লাগবে না। কখনো তিনি ওইভাবে, হয়তো তিনি ভাবতেন যে আমি আজকে ওদেরকে একটা পরামর্শ দিলাম, এটি যদি সাকসেস না হয় ওরা আমাকে ভুল বুঝতে পারে, তিনি ওইভাবে পরামর্শ দেননি। বরঞ্চ তিনি সবসময় একটা কথা বলতেন, আমি তোমাদের দেখে ভবিষ্যৎ দেখতে পাই, যেটা উলফাত ভাই বলেছিলেন। আমার মনে হয় এটা ঠিক, যে আসলে এই বাবলু ভাইরা একটা, সে কিন্তু মান্না ভাইয়ের সাথে ডাকসুর ভিপি পদে নির্বাচন করছে, সেই সময় মাঝখানে একটা রাজনৈতিক গ্যাপ ছিল, আবার রাজনীতি শুরু করেছেন। ভাষানুশ্রী পরিষদ নিয়েছিলেন মডার্ন রাজনীতির বাইরে থেকে, ভাষানির আদর্শ ছড়ানোর জন্য জাফরুল্লাহ চৌধুরী চেয়ারম্যান ছিলেন, বড় বড় প্রোগ্রাম করেছেন, রাজনৈতিক দলের জায়গা থেকে না। তো সেই জায়গা থেকে আমরা লাস্টের, বিশেষ করে এই 5 বছর ওনার সাথে তো সক্রিয়ভাবে ছিলাম। তার আগে কি জাফরুল্লাহ চৌধুরী রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে ছিলেন না? 18 সালে এই যে একটা বৃহৎ প্ল্যাটফর্ম ঐক্য ফ্রন্ট গঠিত হয়েছে, এখানেও জাফরুল্লাহ চৌধুরী ওয়াজ ওয়ান অফ দ্য পাইওনিয়ার। এখন এটা অনেকে ভুল বুঝতে পারেন ডক্টর কামাল হোসেনকে, জাফরুল্লাহ চৌধুরীদেরকে, যে তারা এই মানে সরি, এটা অন্য অনেকে
না বুঝে বলে যে ডুবাইছে বিএনপিকে বা এই নির্বাচনটাকে ফ্লপ করছে বা হাসিনাকে ক্ষমতা আনার জন্য তলে তলে কাজ করছে, এরকম আম জনতার জায়গা থেকে কিছু প্রতিক্রিয়া আসে। কিন্তু প্রকৃত অর্থে এখানে ডক্টর কামাল হোসেনের কিংবা জাফরুল্লাহ চৌধুরীর ওই ধরনের ভুল ছিল বলে আমার রাজনৈতিক বিশ্লেষণে আমি দেখি না। আপনারা যদি ভালো করে দেখেন দেখবেন না তাদের সেরকমের ভুল ছিল না। বিকজ জাফরুল্লাহ চৌধুরীর তো একটা রাজনৈতিক দল ছিল না যে তিনি ডাকলেই লক্ষ লক্ষ লোক সমাবেত হয়ে যাবেন, আন্দোলন করবেন, হরতাল করবেন, অবরোধ করবেন। কিংবা ডক্টর কামাল হোসেন একজন সম্মানিত ব্যক্তি, বিশিষ্ট আইনজীবী, তার তো সেই সংগঠন ছিল না সেই মাত্রায় যে তাদের দিক নির্দেশনা মতো পরামর্শ মতো আন্দোলন চলবে। আন্দোলনে যারা রাজনৈতিক দলের স্টেক হোল্ডার ছিলেন তাদের মিস্টেকের কারণে, তাদের পলিসি এবং পদ্ধতিগত ভুলের কারণে সেই সময় ঐক্যফ্রন্ট যদি বলেন ব্যর্থ হয়েছে বা সরকারের চালাকির কাছে হেরে গিয়েছে, যাই বলেন সেটা, সেই কারণে জাফরুল্লাহ চৌধুরী কিংবা ডক্টর কামাল হোসেনের কোনো দায় ছিল না। প্রকৃতটা আমরা না জেনে দায় দিচ্ছি তাদেরকে। যেটা বলেছেন যে তিনি মন্ত্রী হলে বঙ্গবন্ধুর ক্যাবিনেটে মন্ত্রী হতে পারতেন, তিনি মন্ত্রী হলে জিয়াউর রহমানের ক্যাবিনেটে মন্ত্রী হতে পারতেন, তিনি মন্ত্রী হলে এরশাদের ক্যাবিনেটে মন্ত্রী হতে পারতেন। একজন বলেছেন যে উল্ফত ভাই বলছিলেন যে খালেদা জিয়ার তিনি খুব আস্থাভাজন লোক ছিল এবং বেগম জিয়ার মধ্যে মানুষকে সম্মান করার যে একটা প্রবণতা, এই জিনিসটা অন্তত খালেদা জিয়ার যারা কাছাকাছি ছিল তারা জানে অন্যরকমের ছিল। তিনি মানুষকে মূল্যায়ন করতেন। তো জাফরুল্লাহ চৌধুরীকে যেভাবে বিশ্বাস করতেন, একই সাথে জাফরুল্লাহ চৌধুরী আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও বিশ্বাসযোগ্য একজন ব্যক্তি ছিলেন, কারণ তিনি স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের সাথে খাতির বা সম্পর্ক রেখে চলতেন না। তিনি সবসময় চাইতেন দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, দেশের কিভাবে ভালো করা যায়, মানুষের কিভাবে উপকার করা যায়। এই জন্যই জাফরুল্লাহ চৌধুরী একজন ব্যক্তি জাফরুল্লাহ চৌধুরী থেকে ছাড়িয়ে যেতে পেরেছেন, একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। আজকে এইখান থেকে সমকাল এবং চ্যানেল 24 যদি আজকে নাই, কিন্তু তারপরে ওনাদেরকে একটা ধন্যবাদ দিতে হয়, চ্যানেল 24 এবং সমকালকে, যেটা বলেছিলেন আমাদের দেশে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা মরার পরে ফেমাস হয়, মরার পরে তাদেরকে নিয়ে আলোচনা হয়। কিন্তু আজাদ ভাই তার প্রতিষ্ঠান সমকাল এবং চ্যানেল 24 এর মাধ্যমে তার জীবদশায় তাকে নিয়ে সমাজের বিশিষ্ট বিদগ্ধ ব্যক্তিদেরকে নিয়ে তার সম্মানে একটা প্রোগ্রাম করেছিলেন, যেটা বাংলাদেশে সাম্প্রতিক ঘটনা হয় না। এবং আজাদ ভাই আওয়ামী লীগের রাজনীতি করছেন, তিনি এখন এমপি হয়েছেন, কিন্তু তিনি জাফরুল্লাহ চৌধুরী বর্তমান সরকারের যে অন্যায়, অবিচার, ভোট ডাকাতি, ভারতের গোলামি, দাসত্ব, এইটা জাফরুল্লাহ চৌধুরী মেনে নিতে পারেন নাই, যেই কারণে তিনি সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তো সেই কারণে তাকে অনেকে সরকার বিরোধী হিসেবে চিহ্নিত করেছেন। কিন্তু আজাদ ভাই সমকাল চ্যানেল 24 রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে এই জাফরুল্লাহ চৌধুরীকে সম্মানিত করেছেন। এবং অবশ্যই সমকালকে আজাদ ভাই নিশ্চয়ই মনে ছিল যে বিএনপির সময়, খালেদা জিয়ার সময় এই সমকালের অনুমোদন জাফরুল্লাহ চৌধুরী বিএনপির খালেদা জিয়ার অফিসে বসে থেকে এনে দিয়েছিলেন। কাজে এই যে মানুষের প্রতি সম্মান এবং কৃতজ্ঞতাবোধ, এই জিনিসটা তো বর্তমানে খুব একটা দেখা যায় না। সেই জায়গা থেকে আমি মনে করি জাফরুল্লাহ চৌধুরীকে সম্মাননা দেওয়ার মাধ্যমে সমকাল এবং চ্যানেল 24 আজাদ ভাই সে নিজে সম্মানিত হয়েছে। আজকে কিছু লোক এখনো জীবিত আছে যারাও সম্মানের পাত্র, কিন্তু তারা অনেকে দেশের এই পরিস্থিতির কারণে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছেন, নীরবে নিভৃতে জীবন কাটাচ্ছেন। কারণ আজকে এই সমাজে জাফরুল্লাহ চৌধুরীর মতো সবার ওই রকমের সাহস ছিল না। বিচারপতিদেরকে হুমকি দিতেন যে জনগণ কিন্তু গলায় গামছা লাগায় ভেবে অবিচার চলে। জাফরুল্লাহ চৌধুরী বলতেন, কোর্ট ঘেরাও করার কথা বলেছেন। বামপন্থীদের জাফরুল্লাহ চৌধুরী জায়গা দিতেন কিংবা আমাদেরকে জায়গা দিতেন, বাম ডান না, সর্বস্তরের মানুষকে তিনি ধারণ করতেন। এমনকি জামাতের নেতা মীর কাসেম আলীর ফাঁসি নিয়েও তিনি সোচ্চার ছিলেন, যে তাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে সেটা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন। মামুনুল হকের মুক্তি নিয়ে এই প্রেস ক্লাবে প্রোগ্রাম করেছেন, 10,000 লোক নিয়ে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছেন। এখনো যান বিভিন্ন টেলিভিশনের পত্রপত্রিকার নিউজে পাবেন। তো জাফরুল্লাহ চৌধুরী এই যে সার্বজনীনতা, রাশেদ ভাই যেটা বলছিলেন যে একজন ব্যক্তি বলছিলেন যে আমি কেন জাফরুল্লাহ হতে পারবো না, কারণ আপনারা এই সার্বজনীনতাটা ধারণ করতে পারবেন না। যেহেতু সময় একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, এখন মিডিয়ার ভাইদের তারা আছে, অনেক কথা বলা যেত, কথা বলার সুযোগ নেই। আরেকটা কথা বলে শেষ করতে চাই যে জাফরুল্লাহ চৌধুরী ওষুধ নীতি নিয়ে খুব আলোচনা হচ্ছে। তিনি ওষুধ নীতি করার ফলে বাংলাদেশের ঔষধ শিল্প বিকশিত হয়েছে।
এই ঔষধ নীতি করার আগে বাংলাদেশে প্রায় 2000 ওষুধ, বিদেশি 2000 রকমের ওষুধ এইখানে বাইরে থেকে কিনে আনতো, আমরা আমদানি করতাম। সেই ওষুধ দিয়ে এই দেশের মানুষ তার চাহিদা মেটাতো। ওষুধ নীতির ফলে এখন 97 থেকে 98% ঔষধ এই দেশে উৎপাদিত হয়, এবং উৎপাদিত হয় না শুধুমাত্র, সেই ঔষধের বাজার আন্তর্জাতিক পরিসরে রয়েছে। কিন্তু সেই ওষুধ নীতি করতে গিয়ে তিনি কি করেছেন, কিসের সম্মুখীন হয়েছেন? বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম এর তিনি সদস্য পদ থেকে অব্যাহতি পেয়েছেন। উলফাত বেরে বলেছে তার প্রতিষ্ঠানে আগুন দিয়েছে, তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আচ্ছা বলেন, ঔষধ নীতি করার ফলে আজকে আমরা 82 সালে করেছেন, আজকে 2024 সাল, এই 42 বছর, 32 বছর, 42 বছর পরে আমরা তার সুফল পাচ্ছি। আমরা সেটা আলোচনা করছি, সেটা নিয়ে সেমিনার হচ্ছে। বাংলাদেশ গর্ববোধ করছে যে আমাদের দেশের ঔষধ যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সমস্ত ইউরোপ, আমেরিকার অনেক দেশে চলে, 152টা দেশে চলে। তো এই যে মহৎ কাজটি করলেন, সেই কাজটি করতে গিয়ে কিন্তু জাফরুল্লাহ চৌধুরী অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। তো এইটা হচ্ছে ইতিহাসের একটা শিক্ষা, যে যারা ইতিহাস পরিবর্তন করতে চায়, যুগান্তকারী কিছু করতে চায়, তারা পদে পদে এইভাবে বাধার সম্মুখীন হয়, অপমানিত হয়, লাঞ্ছিত হয়। অপমান, লাঞ্ছনা, অত্যাচার, নির্যাতনের পরে যারা লেগে থাকে তারা ইতিহাস বদলে দেয়। শেখ সাহেবের কথা ধরেন, বঙ্গবন্ধুর কথা বলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্ভবত গ্রাজুয়েশন তো শেষ করতে পারেন নাই, ল ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পরেই চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে সংহতি জ্ঞাপন করে তিনি ছাত্রত্ব হারিয়েছিলেন, তাই না? সেই সময় তো বিশ্ববিদ্যালয়ের লার্নেড অধ্যাপক, বিজ্ঞজন, বিদগ্ধজন অনেকে ছিল। কেউ সেই সময় তরুণ শেখ মুজিবের পাশে দাঁড়িয়েছে, ছাত্রনেতা শেখ মুজিবের পিছনে দাঁড়িয়েছে। অনেকে নিশ্চয়ই ক্রিটিসাইজ করেছে, হয় বেটা কাম নয়, ও ছাত্র, ও কি এর লেগা এই কর্মচারীদের জন্য আন্দোলন করতে যাবে। যেমনটি আজকে আমরা যখন গার্মেন্টস শ্রমিকদের নিয়ে আন্দোলন করি, আলেম ওলামাদেরকে কারাগারে রাখার প্রতিবাদে যখন মুক্তির দাবি করি, সাংবাদিকরা গ্রেপ্তার হইলে যখন কথা বলি, তখন অনেকে বলে যে নুরু তো সব জায়গায় ধরে কি সব দেশের দায়িত্ব সে নিয়ে এনেছে নাকি? তো আজকে সেই বঙ্গবন্ধুকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হয়, স্পেশাল সমাবর্তন। যিনি তার জীবদশায় অনার্স গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারেন নাই বোধহয়, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্পেশাল ভাবে ডিগ্রি দেয়। তো দুঃখজনক হচ্ছে এইটা, যে জীবিত থাকতে কিংবা যখন আমাদের দেশে তৈরি হয় সম্ভাবনাময় তরুণ, তখন তাদের পাশে অনেকেই দাঁড়ায় না। নিশ্চয়ই জাফরুল্লাহ চৌধুরী সেইটাতে ভুল করেন নাই, চিন্তাও ভুল করেন নাই। যে কারণে এই ছাত্র যুবক তরুণদের মতো এই গণ অধিকার, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের প্রত্যেকটি নেতা কর্মী, এই সংগঠন যতদিন থাকবে, জাফরুল্লাহ চৌধুরীর অবদান সর্বাগ্রে আপনারা মনে রাখবেন, এইটা আপনাদের প্রতি অনুরোধ। আজকে বলেছে তিনি ডক্টর কামাল হোসেনকে নিয়ে, মইনুল হোসেনকে নিয়ে নিম্ন আদালতে গিয়েছেন। অনেকে বলেছেন তিনি নাকি প্রায় 20-30 বছর পরে নিম্ন আদালতে গিয়েছেন এই ছাত্র নেতৃবৃন্দের মুক্তির জন্য। এবং যেটা বলছি, সে সময় অনেকে সাহস করে নাই। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সবাইকে কনভিন্স করেছিলেন। আজকে জাফরুল্লাহ চৌধুরীকে যারা ভালোবাসে, তারা আদর্শকে অনুসরণ করে, আশা করি তারা তার এই সংগ্রামী জীবন এবং এই যে ডেডিকেশন, সেইটা দিয়ে তার প্রতি সম্মান জানাবে, শ্রদ্ধা জানাবে। ও আজকের এই আমাদের এই সময়ে দেখেন, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না, চুরি চামারি করবে, চোরের ঘর চোরা, বাটপাররা দেশের টাকা বাইরে পাচার করে নিয়ে যাবে, রিজার্ভ ফাঁকা করে ফেলবে, সোনা বাংলাদেশ ব্যাংক থেকে সরিয়ে ফেলবে। সাংবাদিকরা যেন নিউজ করতে না পারে, সাংবাদিকদের ঢুকতে দিবে না। আজকে তীব্র খরা চলছে, হিটওয়েভ চলছে, আলোচনা হচ্ছে কেন পরিবেশ নিয়ে আমাদের পলিসি নেই। বাংলাদেশের মতো একটা জলবায়ুর ভুক্তভোগী দেশের এখন যখন রোদ হচ্ছে, গরম হচ্ছে, ফেনা তুলে ফেলছেন, গাছ লাগিয়ে বইরা বলাইবেন দেশে। এত বছর কি করছেন? 1 বছরে আপনি গাছ লাগিয়ে পরিবেশ চেঞ্জ করে ফেলবেন। আবার বিপরীত দিকে আমি আমাদের বন্ধুদেরকে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক আছে, যা ইচ্ছে তাই লেখেন, পোস্ট দিয়ে ভাইরাল হতে চায় সবাই। একজন সুন্দরী নারী, ইয়ং মেয়ে, শিক্ষিত মেয়ে নিয়োগ পেয়েছে হিট অফিসার হিসেবে, তার চেহারা ভালো, চলো বাইরে যে পড়াশোনা করেছেন তাকে নিয়ে ট্রোল করে। একটা মানুষ দায়িত্ব পেয়েছে 1 বছর, কি করবে? এগুলো কি মানে আপনাদের সেন্স আসে না? এই ধরনের একটা পলিসি নিয়ে কাজ করলে তো মিনিমাম আপনার অন্তত পক্ষে 5 বছর লাগবে সেটা সুফল পেতে। শুধু শুধু ওনাকে নিয়ে ট্রোল করে তো লাভ নাই। যে আজকে এই যে আমাদের দেশের তরুণরা রাজনীতি বিমুখ হচ্ছে, সমাজ দেশ নিয়ে তাদের ভাবনা নাই,
তাদেরকে বুথ করে রাখা হচ্ছে, একটা মৃত্যু প্রায় একটা অর্ধ মৃত সমাজ তৈরি করা হচ্ছে, যেন মানুষের বোধ অনুভূতি নাই যে আজকে আমার দেশের গণতন্ত্র নাই, আমাদের দেশের ভোটাধিকার নাই, আমি স্বাধীনভাবে দাঁড়িয়ে কথা বলতে পারছি না, আমি লিখতে পারছি না, আমি বলতে পারছি না। আমাদের দেশের তরুণরা কি যে ইউটিউবে ফেসবুকে কিভাবে ভাইরাল হওয়া যায়, ফুড ব্লগিং করে, তারপর ধরেন মা বাপকে নিয়ে শপিংয়ে যায়, কেনাকাটা করতে যায়, সেগুলো নিয়ে ভিডিও করে, ঘরের মধ্যে কি বলবেন আসবাবপত্র নাড়াচাড়া করে ওইগুলো নিয়ে ব্লগ করে, ব্লগ। কিন্তু দেশ নিয়ে তাদের ভাবনা নাই, সমাজ নিয়ে তাদের ভাবনা নাই। আজকে আমাদের দেশের শিক্ষিত তরুণরা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 28 দেশের মধ্যে বেকারত্বের দ্বিতীয়। আমাদের দেশের ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে একটা রিপোর্ট হয়েছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েছি, আমরা বলেছি বস্তির চেয়েও খারাপ অবস্থায় থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপনারা দেশকে এগিয়ে নেবেন, তরুণদেরকে আগায় আসতে বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেশ জাতির সবক দিচ্ছে, মানবাধিকার সবক দেয়, সুশাসনের সবক দেয়, আইনের শাসন কায়েম করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে, হরেক রকমের সবক দিচ্ছে না। বিভিন্ন জনে তো বিভিন্ন এনজিও বিভিন্ন ধরনের প্রজেক্টের সাথে ইনভলভ আছে। অথচ ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে গণরুম নামক যে নরকে বাস করছে, শিক্ষকরা কই প্রতিবাদ করছে দাঁড়িয়ে? হাউস টিউটর থাকেন একটা হলেন, প্রভোস্ট থাকেন, অনেকগুলো হাউস টিউটর থাকেন, সবাই মালপানি নিচ্ছেন, সুযোগ সুবিধা নিচ্ছেন। আপনি যে শিক্ষক, আপনি যে সমাজ গড়ার কারিগর, আপনি তো দাঁড়িয়ে বলছেন না আমি ছাত্রদের হল কন্ট্রোল করতে পারছি না, আমি ছাত্রদের আবাসন দিতে পারছি না, আমি হলের পরিবেশ রক্ষা করতে পারছি না, আমি আমার হাউস টিউটর থেকে ইস্তফা দিচ্ছি, আমি প্রভোস্টের দায়িত্ব থেকে ইস্তফা দিচ্ছি। সেটা তো আপনারা করছেন না, টাকা নিচ্ছেন, সুবিধা দিচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতির বিবেক হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন। কাজটা কি করছেন? বিবেকহীন কাজ করছেন। শিক্ষকরা তো করছেন, ছাত্ররাও যদি ওই মানিয়ে নেওয়ার প্রবণতা যে কায়দা করে বেঁচে থাকো, এই রকমের যদি মেন্টালিটি হয়, আজকে ছাত্ররা কেন তাদের অধিকারের দাবিতে প্রতিবাদ করবে না? জাফরুল্লাহ চৌধুরীর কথা আমরা বলেছি, হুইল চেয়ার নিয়ে তিনি আপনার ওই ডায়ালাইসিসের কেবিন থেকে শহীদ মিনারে চলে যেতেন, ব্রাহ্মণবাড়িয়া চলে গিয়েছেন, সুনামগঞ্জে চলে গিয়েছেন, প্রেস ক্লাবে এসেছেন, শহীদ মিনারে গিয়েছেন, সাবাইল গিয়েছেন, নড়াইল গিয়েছেন। আমাদের ছাত্র বন্ধুরা বৈধ সিটের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদ করবে না, কথা বলবে না? বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, ফার্স্ট ক্লাস, দ্বিতীয় সমস্ত শ্রেণীর অফিসারদের নির্বাচন হয়, কর্মকর্তাদের নির্বাচন হয়, শিক্ষকদের নির্বাচন হয়, ছাত্র সংসদ নির্বাচন কেন হবে না? ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা ভয়েস রেজ করবে না? 28 বছর পরে একবার ডাকসু নির্বাচন হয়েছে, আবার ডাকসুতে তালা মেরে দিয়েছে। তাই ডাকসুর দাবিতে কেন ছাত্ররা সরব হবে না? তো আজকে পরিবর্তনের কথা আমরা বলি, আমরা পরিবর্তন চাই, দেশের ভালো চাই, নিজেরা ভালো থাকতে চাই, কিন্তু ভালো কিছু আমরা করতে চাই না। তাই জাফরুল্লাহ চৌধুরীকে যারা অনুসরণ করেন, ওন করেন, তাকে যারা প্রকৃতার্থে সেই ধরনের একজন দেশপ্রেমিক সমাজ সচেতন মানুষ মনে করেন, তাদের সেই কাজগুলো করতে হবে। এবং আমি আশাবাদী, আমি ওই নাগরিক মঞ্চের প্রোগ্রামে বলেছিলাম যে জাফরুল্লাহ চৌধুরী ছিলেন প্রকৃত একজন সাদা মনের মানুষ। তার মতো মানুষের জীবনী প্রত্যেকটা শ্রেণীতে পাঠ করা উচিত, যাতে জুনিয়র থেকে ছাত্ররা উদ্বুদ্ধ হয় যে একজন জাফরুল্লাহ হতে। আমার ওয়াইফ বলেছিল যে আমার ওই যে ছোট মেয়ে এখানে এসেছে, তার ছবি একজন বিখ্যাত ব্যক্তির সাথে, একটা ভালো ব্যক্তির সাথে তোলার জন্য। তো আমি খুঁজে দেখলাম যে কার সাথে তাহলে আমার মেয়ের আদর্শিক মানুষ, অনুসরণীয়, অনুকরণীয়, যেন আমার বাচ্চা বড় হয়ে বলতে পারবে এই ব্যক্তি আমাদের মানে একজন মহৎ ব্যক্তি ছিলেন, তার সাথে একটা ছবি তুলে রাখবো। আমি খুঁজে দেখলাম যে সেটা খুঁজলে অনলি অন পাই জাফরুল্লাহ চৌধুরীকে। কিন্তু আফসোস যে এই আজকে স্মরণ সভায় এসেছে বাচ্চাটা, কিন্তু ওই তার সাথে একটা ছবি তোলার সুযোগ হয়নি। শেষ সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বা নানান রকমের জটিলতার কারণে। তো আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, এবং তার যে প্রতিষ্ঠান গণস্বাস্থ্যের মাধ্যমে, আমাদের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন, সবাই তার জন্য দোয়া করবেন। আজকের প্রোগ্রামেও যারা এসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। পেশাজীবী অধিকার পরিষদের সভাপতির বক্তব্যের মাধ্যমেই সমাপনী প্রোগ্রাম হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।